সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জিন্নাতারা যশোয়া। এখন সরকারের নিরপেক্ষতা পুনঃপ্রমাণ কাদম্বিনীকেই করিতে হবে, এমন মন্তব্য সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের। আজ একটি দৈনিক পত্রিকায় এনসিপি নেত্রী সামান্তা শারমিন বলেছেন, সরকার এখন আর অন্তর্বর্তীকালীন নেই। বেসিক্যালি তারা বিএনপি ও জামায়াতের নির্দেশে চলছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সহ অনেক দলই বলেছে সরকার এনসিপির হয়ে কাজ করছে, সরকার নির্দিষ্ট দলের হয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরে এমন অভিযোগ করে আসছে বিএনপিও। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় সরকার কোন দলের, আর এসব নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আরও উপস্থিত আছেন সারওয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি। দর্শক, আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারেন। এর জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত আজকের সম্পাদকীয়তে। সারওয়ার তুষার, শুরু করতে চাই আপনাকে দিয়ে। আপনাদের দলের একজন নেত্রী সামান্তা শারমিন একটি জাতীয় পত্রিকাকে দেয়া তার সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান অন্তর্বর্তী সরকার এখন আর অন্তর্বর্তী সরকার নেই, তারা বিএনপি এবং কিছু কিছু ক্ষেত্রে জামায়াতের নির্দেশে চলছে। মূলত এই দুই দল মিলে এই সরকারটাকে চালাচ্ছে, এমন মন্তব্য করেছেন তিনি। আপনাদের কেন মনে হচ্ছে যে এই দুই দল মিলে বর্তমান সরকারকে চালাচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ এবং আপনাকে শুভেচ্ছা। এই সরকার অন্তর্বর্তী সরকার নিয়ে এরকম আমি মনে করি না। এটা উনি কোন কনটেক্সটে বলেছেন আমি জানি না, কিন্তু এটা এখনও আমরা অন্তর্বর্তী সরকার হিসেবেই মনে করি। এবং তবে যেটা আছে যে আমরা চেয়েছি যে এই সরকার সবার প্রতি বা বাংলাদেশের জনগণের প্রতি তার প্রধান কমিটমেন্টটা বা জবাবদিহিটা হবে বাংলাদেশের, মানে ভরকেন্দ্রটা হবে জনগণ। কিন্তু সেটা শুরুতে এরকম থাকলেও পরবর্তীতে বিশেষত এই লন্ডন মিটিংয়ের পরে একটা বড় ধরনের শিফট দেখা যাচ্ছে এবং সেখানে বড় দুই দল বিএনপি এবং জামায়াত ইসলামের যে প্রকাশ্য এবং অপ্রকাশ্য ইনফ্লুয়েন্স এই সরকারের উপর বেশি, এটা মানে সবাই বুঝতে পারে আর কি। তো সেখান থেকে হয়তো তিনি এই মন্তব্যটা করেছেন। আমরা যে সকল দাবি, মানে আপনি দেখবেন যে আমাদের যে দাবিগুলো আমরা করেছি যে এই কাজগুলো করা দরকার সংস্কার প্রশ্নে কিংবা অন্যান্য প্রশ্নে, এগুলো কোনোটাই মানে আমাদের দলীয় এজেন্ডা না। এটা এই মুহূর্তে জনগণও চাচ্ছে যে সংবিধানটা পরিবর্তন করতে হবে, সংস্কারটা করতে হবে এবং তার মধ্যে দিয়ে নির্বাচনে যেতে হবে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষত এই যেটার কথা আমি বললাম লন্ডন মিটিং, এটার পরবর্তীতে সরকার এক ধরনের তড়িঘড়ি করে সংস্কারটাকে সম্পন্ন না করে কিংবা এক ধরনের আই ওয়াশিংয়ের মতো করে তারা নির্বাচনে চলে যেতে চাচ্ছে। তখন থেকে কিন্তু আমাদের এই কনসার্নটা শুরু হয়েছে যে, এবং এখনও পর্যন্ত জনপ্রশাসন সংস্কার বলি, পুলিশ সংস্কার বলি বা নির্বাচন কমিশনের যে পুনর্গঠনের প্রশ্ন, যেই কথাগুলো আমরা বলেছিলাম যে এগুলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য মানে অত্যাবশ্যকীয় ব্যাপার, সেটা কিন্তু এখনও পুরোপুরি হয় নাই। বরং আমরা দেখতে পেলাম সেদিন যে আপনার অনেক সময় যে সীমানা পুনর্নির্ধারণের সময় খোদ নির্বাচন কমিশনের কার্যালয়ে কিন্তু বিশৃঙ্খলা হচ্ছে। তো সেখান থেকে আমাদের আশঙ্কা হচ্ছে যে নির্বাচন কমিশনের কার্যালয়ে যদি এই ধরনের বিশৃঙ্খলা হয়, তাহলে সারা দেশে নির্বাচন কমিশন এখনও পর্যন্ত এটা প্রমাণ করতে পারে নাই যে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে। এই জিনিসগুলো আমাদের দিক থেকে দাবি, এবং সেখানে বিএনপির যে প্রকাশ্য অপ্রকাশ্য যে ইনফ্লুয়েন্স এই সরকারের উপর, এটা একটা মেজর কনসার্ন। যে লেভেল প্লেইং ফিল্ডটা তো বাংলাদেশে এখন এই মুহূর্তে আছে এরকম বলা যাবে না। এবং আপনার গত যে তিনটা নির্বাচনের ওগুলো তো নির্বাচন বলা যাবে না, এক ধরনের ভুয়া কিংবা কুকটাপ ইলেকশন। তো সেই ধরনের ইলেকশনের পরে এখন বাংলাদেশে মানুষ চায় যে একটা এতগুলো বছর পরে, প্রায় এক দশক পরে একটা সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু সেই সুষ্ঠু নির্বাচন যদি না হয়, যদি নির্বাচনটাকে আমরা কোনো একটা দলের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করি বা সেরকম একটা পরিস্থিতি দাঁড়ায়, তাহলে এটা আমাদের মানে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে না। নির্বাচনটা বিতর্কিত হবে এবং এর মধ্যে দিয়ে যারা ক্ষমতায় যাবে তারাও কিন্তু আসলে প্রবলেম ফেস করবে। সেখান থেকে আমাদের কনসার্ন হচ্ছে যে দলগুলোর সাথে যেমন সরকার কথা বলছে, এটা যেমন জরুরি, কিন্তু সেই কথাটা হতে হবে এক ধরনের মানে সামঞ্জস্য থাকতে হবে এবং একটা মানে লেভেল প্লেইং থাকতে হবে। সেটার ঘাটতি আছে। ওইখান থেকে হয়তো উনি এই মন্তব্যটা করেছেন যে বিএনপি, জামায়াত ইসলাম তাদের যে প্রভাবের কথাটা। কিন্তু তবু আমরা একটা জিনিস মনে করি যে আরেকটা, যে আপনি স্ক্রলে পড়ছিলেন যে দেবপ্রিয় ভট্টাচার্য সাহেবের কথা, উনি এর আগেও কিন্তু কিছুদিন আগে বলেছেন যে সেটা প্রায় 111 ধাঁচের কোনো একটা জিনিসকে বাংলাদেশে প্রমোট করার মতো হয়ে গেছে। যে তিনি বললেন যে এই সরকার প্রয়োজনে জরুরি হস্তক্ষেপের প্রয়োজন পড়তে পারে। আমরা মনে করি যে এই ধরনের কোনো বাস্তবতা নেই। আমাদের এই সরকারের সমালোচনা এবং অ্যাট দ্য সেম টাইম তার যেটা ম্যান্ডেট, যেটা সে শুরু থেকে বলেছে যে বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটা জিনিস এই সরকারের কাছ থেকে আদায় করে নিতে হবে এবং এটা এই সরকারই করবে। অর্থাৎ আগামী নির্বাচনটা এই সরকারের অধীনে হতে হবে এবং সেখানে যে সকল জিনিস তাকে, যে সকল পূর্ব শর্ত নির্বাচনের জন্য প্রয়োজন, সুষ্ঠু নির্বাচনের জন্য, এটা এই সরকারকে নিশ্চিত করতে হবে। আমরা সেই ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করব। কিন্তু এই যে জরুরি হস্তক্ষেপ কিংবা রাজনীতির মধ্যে রাজনীতির বাইরের কোনো পক্ষকে যুক্ত করার যে চেষ্টা এবং এই সরকারকে নির্বাচনের আগে সরিয়ে দিয়ে আরেকটা কোনো ধরনের 111-এর ধরনের একটা সেট আপ
অনেকের মাথার মধ্যে আছে। এবং আপনি যে আরেকটা নিউজ পড়লেন সেখানে কিন্তু এটা বিএনপি তরফ থেকেও বলা হচ্ছে যে দেশ থেকে এবং দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের একটা ষড়যন্ত্র কিন্তু আছে। এটা আমরাও বুঝি যে যে ধরনের গুঞ্জন গত অন্তত এক সপ্তাহ যাবৎ রাজনীতিতে চলেছে তাতে কিন্তু এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে কোনো একটা ভাবে নির্বাচনের আগে মানে একটা রিভাইজড 111 টাইপের কিছু করার এখানে কোনো অ্যাটেম্প্ট আছে কিনা। তো সেটা যদি হয় সেটা আমরা অবশ্যই সেই ক্ষেত্রে আমরা এই সরকারকে সমর্থন করবো এবং আমরা বলবো যে এই সরকার যে 3টা ম্যান্ডেট, এই 3টা ম্যান্ডেটই কিন্তু এই সরকারকেই ডেলিভার করে যেতে হবে, বিচার, সংস্কার এবং নির্বাচনের আগে যেন এই ধোঁয়া কেউ না তুলে ফেলে যে এই সরকার নিরপেক্ষ না, সুতরাং এর অধীনে নির্বাচন হবে না। আপনি যে যার কোটেশনগুলো পড়লেন দেবপ্রিয় ভট্টাচার্য, মনে করেন এই সরকার নিরপেক্ষ এখনো? আমরা মনে করি যে এই সরকারের ম্যান্ডেট নিরপেক্ষ বলতে এখনো পুরোপুরি নিরপেক্ষ এই সরকারকে থাকতে হবে, কিন্তু অন্যান্য দল অনেক সময় সরকারকে এক ধরনের, আমি বলবো যেহেতু এই সরকারের সে অর্থে তার পেছনে কোনো রাজনৈতিক শক্তি নাই, ফলে তাকে অনেক সময় অনেক কাজ করতে বাধ্য করা, জিম্মি করে ফেলা, এই ঘটনাগুলো ঘটেছে। যেমন প্রধান উপদেষ্টা একবার পদত্যাগের কথা বললেন। আপনারা বা আপনাদের দলের নেতাকর্মীরা বলেন এই সরকার জামাতের কথায় চলছে, বিএনপির কথায় চলছে, শুধু সামান্তা শারমিন না, বিগত সময় আপনাদের অনেক নেতারা বলছে, আপনিও কিছুক্ষণ আগে বললেন বিএনপির ইনফ্লুয়েন্স আছে, তখন কি আসলে শতভাগ নিরপেক্ষ আবার আপনারা বলতে পারেন? নিরপেক্ষতা আর এই যে ইনফ্লুয়েন্স দুটো মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ না। মানে এই সরকারকে অনেক সময় যেহেতু তার পেছনে, আমি যেটা বলছিলাম যে যেহেতু তার পেছনে রাজনৈতিক কোনো শক্তি নাই, ফলে এই রাজনৈতিক দলগুলোর উপর তাকে নির্ভর করতে হচ্ছে, ফলে যার সাংগঠনিক শক্তি বেশি অনেক সময় তার প্রভাবটা বাড়ছে। এখানে বিএনপির দৃশ্যমান প্রভাব বাড়ছে এবং আপনি বিএনপির টোনের মধ্যেও দেখবেন যে বিএনপি এখন আর কিন্তু এই সরকারের কোনো, যেটা লন্ডন মিটিংয়ের আগে প্রচুর সমালোচনা, এমনকি এই সরকারকে পদত্যাগের কথাও কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে, এখন আর বিএনপি সেটা বলে না। এতে বোঝা যায় যে বিএনপির সাথে সরকারের একটা লন্ডন মিটিংয়ের পরে বোঝাপড়া তৈরি হয়েছে এবং সেখানে তারা জয়েন্ট স্টেটমেন্ট দিয়েছে। আমরা এগুলোর ক্ষেত্রে আমাদের সমালোচনাটা হচ্ছে যে আপনি জয়েন্ট স্টেটমেন্ট তো একটা কোনো দল দিতে পারেন, একটা কোনো দলের সাথে তো সরকার জয়েন্ট স্টেটমেন্ট দিতে পারে না। কিন্তু আমরা মনে করি যে এই সরকারের যে সমস্ত ঘাটতি আছে, মানে এখনও যে সমস্ত দুর্বলতা আছে, এটা কাটিয়ে উঠে এই সরকারকেই নির্বাচন অবধি সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন পর্যন্ত এই সরকারকেই থাকতে হবে। হ্যাঁ, এই সরকারকে থাকতে হবে এবং অন্য কোনো যেটা আশঙ্কার কথা আমি বললাম যে দেবপ্রিয় ভট্টাচার্য এর আগেও একবার বলেছেন জরুরি হস্তক্ষেপ প্রয়োজন পড়তে পারে, হ্যাঁ, কিংবা দেশে একটা বিশৃঙ্খলা তৈরি করে রাজনীতির বাইরের কাউকে এখানে হস্তক্ষেপ করানোর চেষ্টা করা, এগুলো যেন না হয়, সেইখানে হচ্ছে আমার বক্তব্য। এর বাইরে আমরা মনে করি যে অনেক সময় রাজনৈতিক দলের বিভিন্ন দাবিতে, বিভিন্ন চাপে এই সরকার যে কুপকাত হয়ে যাচ্ছে, এই ঘটনা কিন্তু সত্যি। আবার এই সরকার অনেক সময় নুরুল হক নূরের ঘটনার ক্ষেত্রে আপনি দেখবেন যে সরকার কিন্তু স্ট্রেঞ্জ ওয়েতে সরকার প্রতিবাদ করছে, কার বিরুদ্ধে আমরা জানি না। এই জিনিসগুলো আছে, তো এই জিনিসগুলো আপনার যদি আমরা ডিল করতে পারি তাহলে এই সরকারের অধীনেই আগামী নির্বাচন হওয়া সম্ভব। জি, আশরাফি পাপি আপনার কাছে আসতে চাই। যেমনটা সারার তুষার বলছিলেন যে লন্ডন মিটিং এর পর থেকে কিংবা নির্বাচনের বিষয়ে সরকার যবে থেকে দৃঢ় ঘোষণা দেওয়া শুরু করেছে, শক্ত অবস্থান নেওয়া শুরু করেছে, তবে থেকে বিএনপির সঙ্গে বড় ধরনের কোনো টানাপোড়েন সরকারের সঙ্গে দেখা যাচ্ছে না। বিএনপির সঙ্গে সরকারের দূরত্বটা খুঁজলো কি শুধু নির্বাচন ঘোষণার কারণেই? মানে আসলে এখানে তুষার যেটা বললো যে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে ইনফ্লুয়েন্স তৈরি হচ্ছে বিএনপি এবং বিএনপির পক্ষ থেকে, অন্য সংগঠনটা আমি নাম ধরছি না, সরকারের উপরে। এখন এইখানে সবার সাথে বসতে পারছে, সবার সাথে দফায় দফায় বসছে। এই সরকার ক্ষমতায় আসার পর একটা দল আত্মপ্রকাশ করবে বলেও প্রধান উপদেষ্টা সাহেব ডক্টর ইউনূস বলেছেন, এবং এরা যখন দল আত্মপ্রকাশ করেছে এনসিপি, তখনও সেটাকে অভিনন্দন সহ যে একটা দল তৈরি হলো সেটাও করেছে। তাহলে এই সরকারের গর্ভজাত রাজনৈতিক সংগঠনই তো হচ্ছে এনসিপি, এবং এনসিপি যমুনাতে যেটা নিয়ে আন্দোলন করেছে সরকার কিন্তু সেটাই করেছে, এটাও মাথায় রাখতে হবে। এখন নির্বাচনের বিষয়টা এনসিপিও নির্বাচন চাচ্ছে না আপাতত, আর হচ্ছে দীর্ঘমেয়াদে না, আপাতত চাচ্ছে না। আর জামাত ইসলাম আপাতত নির্বাচন চাচ্ছে না। জামাত ইসলামের যে বিষয়টা সেটা হচ্ছে তারা অনির্বাচিত সরকার থাকলে ফুরুং ফারুং মেজাজে, খুব খোশ মেজাজে তারা থাকে। 86 সালের নির্বাচনে তারা খোশ মেজাজে চলে গেল, আবার 88 সালে গেল না, আবার 90 নির্বাচনে বেগম জিয়ার সাথে খোশ মেজাজে দুটো মহিলা এমপি দিয়ে চলে আসলো। তারপরে ধরেন আবার বিএনপির বিরুদ্ধে আন্দোলন করলো, খোশ মেজাজে ধরেন তসবি জায়নামাজ গোলাম আজম সাহেব শেখ হাসিনার কাছ থেকে নিয়ে যখন ভারতের সাথে একচেটিয়া চুক্তি, পানি চুক্তি, অসম চুক্তি, বেরুবাড়ি, তালপট্টি, অঙ্গরপোতা, দহগ্রাম, সীমান্ত সব কিছু নিয়ে যাচ্ছে তাই ভাবে ভারত শুরু করলো, তখন আবার 2001-এর নির্বাচনে এসে বিএনপির সাথে তারা জোট করলো, দুটো মন্ত্রিত্ব নিয়েছে, আবার যে 11 আসলো আবার খোশ মেজাজে কিন্তু তারা মইনুল ফখরুদ্দিনের সরকারের সাথে তারা হাত মেলালো, এবং জেলায় জেলায় তারা ব্যাপকভাবে বিএনপিদের সরকার তখন প্রশাসন, ডিজিডিএফআই, এনএসআইয়ের পক্ষে থেকে, এবং তারা বিএনপির লোকদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমার নামে দিচ্ছে। চাঁপাইনবাবগঞ্জের জামাতের নায়েবে আমির লতিফুর রহমান, তার হচ্ছে 2জন কর্মীকে দিয়ে, সমর্থককে দিয়ে সে মামলা দিচ্ছে, এবং প্রতিনিয়ত সে ওই পিপি ওবায়দুল সাহেব আর লতিফুর রহমান সাহেব সারাদিন কোর্টে যে বসে থাকতো, আমার মামলা শাস্তিটা সাজাটা
কবে হয় সেটা দেখার জন্য, এবং বিভিন্নভাবে তারা প্রশাসনের সাথে যোগসাজশি করে বহুত কিছু 1-11 করছে। আবার 1-11 যোগসাজশি করে ডিজিটিফার খপ্পরে পড়ে দিল আলাদা সিটে প্রার্থী দিয়ে, কি হলো? আলটিমেটলি তাদের অস্তিত্বটা জানান দিল যে ফুরফুরানি মেজাজ নিয়ে দুলায় দুলায় খোশ গল্প করতে গেলে রাজনীতির বিষয়টা কিন্তু এক না। এখন তারা যেহেতু যতদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে, জামাত ইসলাম গোটা বাংলাদেশ ব্যাপী এই আওয়াজ দিয়ে বেড়াবে, বক্তৃতা দিয়ে বেড়াবে, এবং তারা কোথায় কি করে আমি জানি না। আমার চাঁপাইনবাবগঞ্জে জামাত ইসলামের লতিফুর রহমান বিচার সালিশ হাট ঘাট মাঠ আওয়ামী লীগ ক্রয় সমস্ত কিছু ওখানে করে বেড়াচ্ছে, এবং সে নিজে 8-10টা প্রতিষ্ঠানের সভাপতি হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান, তারপর আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু, অন্ধকল্যাণ সমিতি পর্যন্ত তারা যে দখল করে নিয়েছে। কোনো নির্বাচন আপনারা মনে করেন এই সরকারে জামায়াতের প্রভাব আছে? অবশ্যই জামাতের প্রভাব এবং এনসিপির প্রভাবটা প্রবল, কিন্তু এই সরকারের সাথে এদের বাধ্য ওইটা নেই যে আমরা ডিসেম্বরে নির্বাচন চাচ্ছিলাম, লন্ডন সফর থেকে আসার পরে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলেছে, কারণ জুন জুলাই বর্ষাকাল, এটা বাংলাদেশের নির্বাচনের সিজন না। স্বাভাবিক কারণে তুষারদের নিবন্ধন পাওয়া, প্রতীক পাওয়া, এবং ভোটের যে ব্যাপার, জেলায় জেলায় যে একটা কমিটি করেছে, কোথাও করেছে কোথাও করেনি, আবার কিছু কিছু জায়গায় স্থগিত করা লাগছে, কিন্তু এইটুক দিয়ে তো জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় হওয়ার মতো পরিস্থিতি তো আসলে সত্যিকার অর্থে বেসিক্যালি বুকে হাত দিয়ে তুষার বলতে পারবে না যে সেরকম পরিস্থিতির কোনো উদ্ভব হয়েছে, প্রথমত। আর দ্বিতীয়ত জামাতের সাথে এখানে তাদের ঐক্যমাত্রা হচ্ছে যে তারাও চায় নির্বাচন না হোক, আপাতত এরাও চায় নির্বাচন না হোক। স্বাভাবিক কারণে তারা ঐক্যমতে এই জায়গায় পৌঁছাইছে। আর এখানে ডাবল স্ট্যান্ডার্ড সরকারকে অদূর ভবিষ্যতে বলার সুযোগ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে। তারা যখন বললেন এই সরকার যে ওনারা ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দিবে, যদি দেখা যায় যে এমন কিছু পরিবেশ হসপাস বাধাই দিয়ে বাংলাদেশের টোটালি বিশৃঙ্খলা করে, আবার ওই 2-4টা লাশ ফেলে ডিজিডিএফের খপ্পরে পড়ে ছাল চকর করে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি করে আবার একটা অশুভ শক্তিকে আমন্ত্রণ জানানোর প্রচেষ্টা যদি করে, তাহলে কিন্তু নির্বাচন মুখে মুখে ফেব্রুয়ারিতে বললেও বানচালের প্রচেষ্টাটা পাশাপাশি কিন্তু জনগণ লক্ষ্য করবে, এবং খুব গভীরভাবে তীক্ষ্ণভাবে লক্ষ্য করছে যে বর্তমান রাজনৈতিক পরিবেশটা কেন এত ঘোলাটে হচ্ছে। নির্বাচন মুখে বলছে ফেব্রুয়ারি, কিন্তু রাষ্ট্রের সমস্ত কিছুতে এলোমেলো পরিবেশ হয়ে গেছে, এবং স্থিতিশীলতা কোথাও কিন্তু নাই। আপনি আইন শৃঙ্খলা বলেন, প্রশাসনিক বলেন, রাজনৈতিক বলেন, সব কিছুতে। নূরের ঘটনাটা চিন্তা করেন যে কতবার এই ছেলেটা মার খাবে, আমি ওকে পছন্দ করি না করি, ও যা খুশি তাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে বারবার নূর মার খাবে, রক্ত ঝরবে, বয়সের কারণে হয়তো সে সহায় নিচ্ছে শরীরে, কিন্তু এইটা যদি 60 ঊর্ধ্ব একটা মানুষের বেলায় হতো তাহলে এই মানুষ তো কমায় চলে যেত। এরকম বারবার মাথা মগজের আঘাত পেলে এগুলো কি মানুষ ঠিক থাকে? তাহলে এই যে একটা সরকারি ডিজিটিএফআই কি করছে, এনএসআই কি করছে, ডিএসপি কি করছে, নূরের উপরে আঘাত হবে তারা জানতো না? তাহলে নূরের উপরে আঘাতটা তো সরকারের বাহিনীর তরফ থেকে হয়েছে, তাহলে কেন হচ্ছে? মুখে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, তাহলে একটা পরিস্থিতি করে রাজনৈতিক সংগঠনের ভিতরে দূরত্ব করে আলটিমেটলি জামাত আর এনসিপি নির্বাচন যেহেতু যাচ্ছে পরে আর একটু কালক্ষেপণ করে ওদের কিছু প্রস্তুতি, আর জামাত ইসলামী ফুরফুর মেজাজে করবে। একটা নির্বাচিত সংসদ চলে আসলে ওই ফুরফুরানি মেজাজ তো চলবে না, যেখানে সেখানে হস্তক্ষেপ তো চলবে না, সচিবালয় একটা কিরিশ লাগা পাঞ্জাবি পায়জামা পরে এসে ওই সমস্ত তো আর চলবে না। শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো করতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সব কিছুতে এই কমিটির ভিতর 5 কোটি টাকা বাজেট করে ফেললো, ভোট কিনে নিল, এ করলো সে করলো, এই সমস্ত তো চলবে না। একটা সিস্টেম শৃঙ্খলার ভিতরে আসতে হবে, রাজনৈতিক সংগঠনকে মোকাবেলা করে তখন অপকর্ম করতে হবে, আর অপকর্ম করতে গেলে সেটারও একটা জবাবদিহিতারও কিন্তু ব্যাপার আছে। তো এই যে ব্যাপারগুলি, এগুলোর কারণে সরকারের ডাবল স্ট্যান্ডার্ড কিনা আর 2-1 মাসের ভিতরে নির্বাচন নিয়ে আপনার খোলসা হয়ে যাবে দেশবাসী। আশরাফি পাপি, আপনার কাছে আবার আসবো। সারওয়ার তুষার, পাপি একটি কথা বলেন যে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য আপনারা প্রস্তুত না, সেই জন্য হয়তো আপনারা জাতীয় নির্বাচন চাচ্ছেন না ফেব্রুয়ারিতে। আসলে আপনারা কতটা প্রস্তুত? দেখেন, আমরা দল গঠনের আগে থেকে সেই গত বছরের সেপ্টেম্বর থেকে আমরা একটা কথা কনসিস্টেন্টলি বলে এসেছি, মানে একটু এদিক সেদিক হয় না, সেটা হচ্ছে আমরা আগামী নির্বাচনটা গণপরিষদ নির্বাচন চাই। এটাও একটা জাতীয় নির্বাচন। কখন এই ধরনের জাতীয় নির্বাচন করতে হয়? যখন আপনার দেশে এই ধরনের পরিস্থিতি আসে। এটা পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটেছে, পৃথিবীর বিভিন্ন দেশে ঘটেছে। মানে আপনি 4-5 বছরের মধ্যে চিলি বা এই ধরনের দেশগুলোতে এই ধরনের ঘটনা পাবেন, কিংবা টিউনিশিয়া। কখন এই ধরনের নির্বাচন করতে হয়, গণপরিষদ নির্বাচন? যখন আপনার দেশে এমন পরিস্থিতি আসে যে আপনার সংবিধানের কিংবা রাষ্ট্র পরিচালনার আইন কানুন নিয়ম কানুনে মেজর পরিবর্তন করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আপনাকে সরকার পরিচালনাও করতে হবে।
এই দুটো কাজ যখন একসাথে করতে হবে, এটার সাথে কিন্তু নর্মাল টাইমে যে একটা সংসদ গঠিত হয় এবং সেই সংসদের ভেতরে আপনি 5 বছর সংসদ সদস্যরা আইন প্রণয়ন করতে থাকে, এটার সাথে একটা মেজর পার্থক্য আছে। তো সেই কারণে আমরা গণ অভ্যুত্থানের যে সকল কারণে বাংলাদেশে বারবার গণ অভ্যুত্থান ঘটে এবং এই গণ অভ্যুত্থানের পরে আমরা সাংবিধানিক যে পরিবর্তনগুলোর প্রস্তাব এসছে সমস্ত দল থেকে, বিএনপির পক্ষ থেকে 62 দফা প্রস্তাব বিএনপি সেই গত বছরই করেছে, আমরাও করেছি 69 দফা। এই যে পরিবর্তনগুলো আপনি কোথায় করবেন? তো আমাদের বক্তব্য হচ্ছে যে এটা আপনি পার্লামেন্টে করতে পারবেন না, কারণ পার্লামেন্টে করলে এটা আবারও আপনি যদি এই যে এই সাম্প্রতিক সময়ে যদি দেখেন আওয়ামী লীগ আমলের অনেকগুলো সংশোধনী কিন্তু এখন কি করা হচ্ছে, সেগুলোকে আবার রিভিউ করা হচ্ছে, পরিবর্তন করা হচ্ছে। আওয়ামী লীগ ত্রয়োদশ সংশোধনী বাতিল করেছিল, আপনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনী এনেছিল, এখন আবার পঞ্চদশ সংশোধনী বাতিল করে দেওয়া হয়েছে। আপনি যদি আবার পার্লামেন্টে গিয়ে সংশোধনী করেন তাহলে আবার কখনো এই সংশোধনী বদলে দেওয়া যাবে। ফলে আমরা বলছি যে সংবিধানে এবার এমন কিছু পরিবর্তন দরকার যেটা ইরিভার্সিবল, মানে অন্তত তার বেসিক স্ট্রাকচার, বেসিক ফাউন্ডেশনটা ইরিভার্সিবল হবে। তো সেটা করার জন্য আসলে পার্লামেন্টে করা যায় না। ফলে আমরা নির্বাচনের কথাই বলে এসেছি আগাগোড়া, হ্যাঁ, এবং এই ধরনের নির্বাচন বাংলাদেশের নিকট অতীতে, বাংলাদেশের জন্মের সাথে এই ধরনের একটা নির্বাচনের ইতিহাস আছে। 70 সালে যে আমি যে নির্বাচনের কথা বললাম, যে একই সাথে আপনি সরকার পরিচালনা করবেন এবং সংবিধান পরিবর্তন করবেন, এই গণপরিষদ মডেল, এটা কিন্তু 70 সালে হয়েছে এবং তার মধ্যে যারা ম্যান্ডেট পেয়েছিল তাদেরকে ক্ষমতায় বসতে না দেওয়ার কারণে বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং দেশ স্বাধীন হয়েছে। ফলে আমরা নির্বাচন চাই না, এটা কিন্তু আমাদের, এটা কিন্তু আপনার আগে গণপরিষদ নির্বাচন মানে আমরা বলেছি আমরা নির্বাচন চাই, আমরা নির্বাচন চাই না এই বক্তব্যটা ঠিক না, কিন্তু আমরা বলেছি শুধু সংসদ নির্বাচন দিয়ে এই কনস্টিটিউশনের আন্ডারে, যেটা অলরেডি অনেকে বলছেন যে এটা একটা মরহুম কনস্টিটিউশন, মানে অলরেডি এটা মানে এটা ডেড, কিন্তু আপনি এটাকে ওই ইয়েতে রেখে দিয়েছেন, মর্গের মধ্যে রেখে দিয়েছেন। এই কনস্টিটিউশন কিন্তু এখন আর মানে ইয়েতে নাই এবং এই সরকার অনেকগুলো ধারা ভায়োলেট করেই কিন্তু টিকে আছে। তবু বলা হচ্ছে যে সাংবিধানিক ধারাবাহিকতা ইত্যাদি ইত্যাদি, এগুলোর মধ্যে অনেক ঘাপলা আছে। আমরা বলেছি যে সংবিধান পরিবর্তন করতে হবে এবং সংবিধান আপনারা সরকারকে বোঝাতে ব্যর্থ হলেন কেন যে না, আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি তা না। দেখেন, এই সংবিধানের যে একটা প্রত্যেকটা নিয়মের একটা অ্যারেঞ্জমেন্ট থাকে, ওটার সুবিধা কেউ কেউ পায়, সেটা এই সুবিধাটা পায় বাংলাদেশে ইতিমধ্যেই যারা পাওয়ারফুল বলতে শুধু আমি আওয়ামী লীগ ছিল তারা না, আরও কিন্তু ধরেন কালচারাল ইন্ডাস্ট্রি আছে, এখানে মিডিয়া আছে, এখানে আমলাতন্ত্র আছে, সামরিক বেসামরিক আমলাতন্ত্র আছে, পুরনো রাজনৈতিক দলগুলো আছে, ব্যবসায়িক গোষ্ঠী আছে। এই যে টোটাল সিন্ডিকেট, তারা হচ্ছে এই অ্যারেঞ্জমেন্টের মধ্য দিয়ে পাওয়ারফুল হয়েছে। ফলে তারা কিন্তু এটা হতে দিতে চায় না। এই কারণেই শুরুতেই এই সংবিধানের ভেতরে, যে সংবিধানের ইতিমধ্যেই মরহুম, তার ভেতরে এই সরকারটাকে গঠন করা হয়েছে এবং আপনি 106-এর অধীনে এই সরকারটা গঠন করেছে, মানে কনস্টিটিউশন 106-এর অধীনে কোন সরকার, যে সরকার এই সংবিধানে উল্লেখ পর্যন্ত নাই, এখানে উপদেষ্টা সরকার বা অন্তর্বর্তী সরকারের কোনো বিধান তো আমাদের সংবিধানে নাই, তবু এটা করা হয়েছে। ফলে এটা এক ধরনের মানে ব্লাফ আর কি। ধরেন রাজা মারা গেছে কিন্তু রাজার মমি আপনি বানায় রাখছেন যে রাজা আছে, মানে জনগণকে বুঝ দেওয়ার জন্য। কিন্তু আপনি যদি জনগণের কথা শোনেন যে জনগণ কি মনে করে এই সংবিধানের প্রশ্নে, তারা কিন্তু বলবে যে আউটরাইট আপনি এই সংবিধান বাতিল করে দিয়ে একটা নতুন সংবিধান করেন। কিন্তু সেটা করার ক্ষেত্রে অনেক আপত্তি, বিশেষত বিএনপির তরফ থেকে। আমরা এটা বারবার বলেছি যে বিএনপি যে সংবিধানকে ডিফেন্ড করতে চাচ্ছে, এটা এমনকি তাদের জন্য বানানো না, এটা আওয়ামী লীগের জন্য বানানো ছিল। কিন্তু আজকে বিএনপি কিন্তু এই সংবিধানের পক্ষে সবচেয়ে জোরালোভাবে অবস্থান নিয়েছে, হুইচ ইজ আনফর্চুনেট। তা আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি সেটা না, সরকার তো অলরেডি এটা অ্যাকনোলেজ করেছে, কারণ আপনি না আদারওয়াইজ এই কমিশন কাজ করছে কেন? কমিশন শুরুতে বলতেছিল যে আমি সংবিধান পুনর্লিখন করবো, পরে রাজনৈতিক দলগুলো চাপে এখন কথাটা সংস্কারে এসছে। সংস্কার করেন আর পুনর্লিখন করেন। আপনি অলরেডি যে প্রস্তাবগুলো এসছে, এখন তো বাস্তবায়ন পদ্ধতির দ্বারপ্রান্তে আপনি আছেন। যে প্রস্তাবগুলো ইতিমধ্যেই এসেছে, এগুলো যদি আপনি বাস্তবায়ন করেন, এটা একটা নতুন সংবিধানই দিবে আপনাকে, মানে অলমোস্ট নতুন সংবিধান, যেখানে মূলনীতি বদলে যাচ্ছে, যেখানে পাওয়ার স্ট্রাকচারের মেজর পরিবর্তন আসছে, যেখানে এই যে সেদিন বিচার বিভাগের প্রশ্নে সিদ্ধান্ত হলো যে সুপ্রিম কোর্টের নিম্ন আদালত এখন সুপ্রিম কোর্টের অধীনে থাকবে, আলাদা ইয়ে হবে, আপনার কি বলে সচিবালয় হবে সুপ্রিম কোর্টের। মানে ওই যে রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেভাবে নিম্ন আদালতকে আগে নিয়ন্ত্রণ রাখতো, সেটা আর হচ্ছে না। তো এটা তো একটা মেজর পরিবর্তন। আমাদের যে সেপারেশন দরকার, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ এবং আইন বিভাগের মধ্যে সেপারেশন, এই প্রস্তাবগুলো কিন্তু এখনকার পরিবর্তনের মধ্যে এসেছে এবং এটা আসলে এটা একটা নতুন সংবিধানই হবে। ফলে আমরা বোঝাতে ব্যর্থ হয়েছি তা না, কিন্তু যেভাবে যতটা সুশৃঙ্খলভাবে সুসম্মিলিতভাবে এই পথে যাওয়ার কথা, ততটা আমরা যেতে পারছি না, কারণ পুরনো রাজনৈতিক দলগুলো এখানে পদে পদে বাধা সৃষ্টি করছে। বিশেষত বিএনপি পুরো জিনিসটাকে, পরিবর্তনটাকে পার্লামেন্টে নিয়ে যেতে চাচ্ছে। আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা এবং পদ্ধতিগত দুই দিক থেকেই আমাদের কাছে এটা প্রতীয়মান যে আপনি যদি এই পরিবর্তনগুলোকে পার্লামেন্টে নিয়ে যান, তাহলে এই পরিবর্তনগুলো আর হবে না। এই কারণে আমরা বলছি পরিবর্তনটা এখনই করতে হবে। বিশেষত সাংবিধানিক পরিবর্তনগুলো কিভাবে করবেন, ইলেকশনের আগে আপনি সমস্ত পরিবর্তন করবেন, তারপর ইলেকশন হবে, এটা কিন্তু বক্তব্য না। ইলেকশন যখন বলেছেন ফেব্রুয়ারিতে, তখনই, কিন্তু এর আগেই এই সাংবিধানিক পরিবর্তনগুলো করতে হবে। কিভাবে করবেন তার অসংখ্য উদাহরণ আমাদের ইতিহাসের মধ্যে থেকে আছে এবং এখনও 4-5টা প্রপোজাল আলোচনা টেবিলে আছে। শুক্রবারের মধ্যে আমরা মতামত দেবো। আমাদের কাছে কমিশন মতামত চেয়েছে যে আপনি কোন পদ্ধতিতে সংস্কার করা যাবে সংবিধান, সেটার বিষয়ে মতামত দেন, সব দলগুলো দেবে। তো আমরা মনে করি যে ইলেকশনের আগেই এই সংস্কারটা হতে হবে এবং এটা এই সরকারই করবে, কারণ এটা তার ম্যান্ডেট।
আপনি শুধু একটা ডকুমেন্ট বানাই দিলেন কিন্তু আপনি নিজে বাস্তবায়ন করলেন না, তাহলে তো আপনি 1.5 বছর ক্ষমতায় থাকার কোনো দরকার ছিল না। তাহলে তো আপনি ওই যে শাহাবুদ্দিন সরকার যেটা করেছিল 3 মাসের মধ্যে, তারা 3 মাসের মধ্যে শুধু নির্বাচন আয়োজন করে নাই, 29টা সংস্কারের টাস্কফোর্স প্রস্তাব রেডি করে তারা কিন্তু পরবর্তী সরকারের কাছে দিয়েছিল। এবং পাপিয়া আপা ওনারা একটা সংস্কারও কিন্তু তখন বিএনপি করে নাই। এই কারণে এবার কিন্তু আপনি শুধু ডকুমেন্টটা বানাই দিবেন না, আপনি নিজে এটা বাস্তবায়ন করে তারপর পরবর্তী পার্লামেন্ট। আপনাদের বিশ্বাস সেই সংস্কারটা নির্বাচনের আগে হবে, তারপরে জাতীয় নির্বাচন হবে। জি আপনি কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে বলছিলেন যে নির্বাচন হওয়ার আগেই ইচ্ছাকৃতভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে আরো ভঙ্গুর করে দেওয়া হচ্ছে এবং উত্তপ্ত পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এবং তাতে কি মনে হয় যে নির্বাচনটা কতটা সুষ্ঠু হওয়া সম্ভব? নির্বাচন সুষ্ঠু নিয়ে ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে নির্বাচন কতটুকু, নির্বাচন আদৌ হবে কিনা এটা নিয়ে কিন্তু জনমনের শঙ্কা সৃষ্টি হয়েছে। কারণ নির্বাচন সুষ্ঠু বেসুষ্ঠু সেটা তো নির্বাচনের ভিন্ন একটা ইস্যু। আর নির্বাচন নিরপেক্ষ না হওয়ার কোনো সুযোগ এই সরকার যদি রাখে, তাহলে এই সরকারকে মানুষ যেমন একবার সর্বদলীয় ঐক্যের মাধ্যমে সর্বজনের মতামতের ভিত্তিতে বিদেশ থেকে নিয়ে এসে রাষ্ট্রীয় ক্ষমতায় বসানো হয়েছে একজনকে, আর বাদ বাকি তো সব দেশেই ছিল। তাহলে এই জনপ্রিয়তাটা, এই অনুভূতিটা, এই প্রত্যাশাটার তারাই তো নিজেরা বুমেরাং করে ফেলবে যদি নির্বাচন সুষ্ঠু না হয়। তো সুষ্ঠুর কথা না, তার নির্বাচনের পরিবেশটাই তো বিঘ্নিত করছে। যে তুষার যেটা বললো, নির্বাচন আপনি দেন গণপরিষদ, জামাত বলে নির্বাচন আমাকে দেন পিআর, মানে সব সময় নির্বাচন কিভাবে পিছানো যাবে। আর আপনার সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া। আওয়ামী লীগ সংস্কার করেনি, বিএনপি সংস্কার করেনি, আগামীতে যে সংস্কার হবে না এটা ভাবছে কিভাবে যে হবে না। আর সংবিধান বলেন আর পার্লামেন্ট বলেন, এদের কাজটা কি? তাহলে আপনি সব কিছু যদি, আর ওরা তো 300 ভিতরে 400 সিটে, এনসিপি তো জিতবেই, আর আওয়ামী লীগ 400 ভিতরে, জামাত ইসলাম 500 সিটে জিতবে। তাহলে তারা তাদের মন মতো সংস্কার করে নিতে পারবে তখন। কারণ আমরা তো অলওয়েজ এখানে পরাজিত শক্তি। তারা বলতেছে আমরা নিজেরা অন্তর্দলীয় কোন্দলে মারা যাচ্ছি, আমরা দলের ভিতরে শৃঙ্খলা আনতে পারছি না, আমরা চাঁদাবাজি করছি। তাহলে প্লাস পয়েন্টে জামাত ইসলাম ফেরেস্তা আর এরা হচ্ছে সতী সাবিত্রী। তো এরা তো ক্ষমতা যাওয়ার সমূহ এদের সুযোগ, সমূহ এদের সম্ভাবনা। তো এদের মন যা চায় পার্লামেন্টে যে করে ফেলবে ওরা, আমাদের তো সমস্যা নেই। আমরা ক্ষমতা যাবো একবারে বলিনি, আমাদের বডি ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়নি। কিন্তু আমরা অবাক হয়ে যাই যখন আমাদেরকে এত বেশি দাঁত খিচানি, হাত খিচানি আর সবক দেয়। সবাই আমাদেরকে সবক দিচ্ছে, পীর সাহেবের দল বলেন, জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, সুশীল সমাজ বলেন, সবাই আমাদের সবক দিচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন। মানে আমরা একটা দুগ্ধপোষ্য শিশু এদের কাছে। আর এরা হচ্ছে সমস্ত আমাদের প্রবীণ, হচ্ছে মানে প্রবীণ আমাদের উত্তরাধিকার, মানে আমরা উত্তরাধিকার, তারা হচ্ছে আমাদের পূর্বপুরুষ। এখন পূর্বপুরুষের কাছ থেকে সবক নিয়ে না চললেই আমরা ধরেন বিভিন্ন কথাবার্তা এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে রকম মানে নইনসেন্স কথাবার্তা এবং নইনসেন্স প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করা হয়, এটা আমি তো ইতিপূর্বে আমি কখনো দেখিনি। দেখেন আমরা পার্লামেন্টে আওয়ামী লীগের বিরুদ্ধে সরাসরি দুর্নীতিকে, শেখ হাসিনার পরিবারের কথা বলতে গেলে তখন আমাদেরকে মাঝরাতে ফোন দিয়ে গালিগালাজ দিত। ডিজিডিএফকে দিয়ে সোনারগাঁ সেরাটনের সামনে আমাদের বিরুদ্ধে অশালীন পোস্টারও ছাপছে, আমরা 2-1 যারা এই বক্তৃতাগুলো দিতাম। কিংবা আমাদের গলাতে মোবাইল হচ্ছে ট্যাগ করে, কাট পেস্ট করে ইমেজ নষ্ট করার বহুত কিছু তারা তৈরিও করেছে। কিন্তু এইরকম এখন এই আওয়ামী লীগবিহীন রাষ্ট্রে, এই সন্ত্রাসী বিহীন রাষ্ট্রে, ভারতের দোসরবিহীন রাষ্ট্রে আজকে সামাজিক যোগাযোগ মাধ্যম দ্বারা আমরা একটা স্বাধীন মতামত দিতে যে একবারে নিকৃষ্টভাবে হাত পা জ্ঞাতি গোষ্ঠী, চেহারা স্রোত, শাড়ি কাপড় চোপড় নিয়ে যে আলোচনার সম্মুখীনটা হই, এটা রুচিশীলতা, শালীনতা বোধ, মাত্রা কোনো কিছু কিন্তু আমরা দেখছি না এগুলোর ভিতরে। এই জন্য ইনাদের এবং জামাতের দুজনেরই টার্গেট হচ্ছে আপনার, সবাই হচ্ছি আমরা, সবাই। আমি তো শুধু আমার কথা বলছি না, কি আমার দলের কথা বলছি, সবাই মানে ব্যক্তি ইমেজ হনন করার যে প্রক্রিয়া এবং প্রচেষ্টা, এগুলোও কিন্তু দেখবেন একটা কনস্পিরেসি, শুধু বাংলাদেশের পরিবেশটাকে অস্থিতিশীল করে নির্বাচনটা যাতে না হয় এটার জন্য। আমাদের স্পষ্ট কথা, আপনি ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে ওই নির্বাচন কেন্দ্রিক, যে নির্বাচিতদের দায়িত্ব দেয় নাই। তারপরে আপনার ধরেন আমাদের এই ৮৬ সাল থেকে যত আন্দোলন হলো, এরশাদ বিরোধী থেকে শুরু করে সব কিন্তু নির্বাচন কেন্দ্রিকই। তো সারা বাংলাদেশে নির্বাচন ৫ই জুলাই আগস্টের মূল ভাবনা, সেটার জন্য আমরা রক্ত দিইনি। আবার জুলাই আগস্টের রক্ত যে দিচ্ছে গণপরিষদ কিংবা পিআর, এত পার্সোনাল এজেন্ডা নিয়ে নিজেদের সুবিধা মতো সময়ে সবকিছু ব্যবহার করব, এগুলো নিয়ে কিন্তু না। নির্বাচন অনেক কিছু না, আবার অনেক কিছু।
তো বাংলাদেশে আপনি নেতা নির্বাচন, সরকার নির্বাচন, জনগণের প্রতিনিধি নির্বাচন কিভাবে করবেন? আমার সিম্পল মতামত যদি আপনি জানতে চান, ব্যক্তিগত মতামত, যদি আমাদের 31 দফা বিভিন্ন রকম ভাবে আছে, ছোট্ট রাষ্ট্রে এত ব্যয়বহুল পার্লামেন্ট, এই গণপরিষদ, এই পিআর, এই হচ্ছে আপনার উচ্চকক্ষ, এই নিম্নকক্ষ, এই মহিলাদের সংরক্ষিত, আবার সংরক্ষিত আসলে মহিলাদের নির্বাচন, এগুলো সব একটা প্যাচ বাঁধানো কাজ, একটা প্যাচ বাঁধানো কাজ। এটা ভিতরে কোনো সহজ সরল সিম্পল সহজলভ্য এবং হওয়ার মতো কোনো পরিবেশে আমি আসলে দেখি না, ব্যক্তিগতভাবে দেখতে পাচ্ছি না। এই জন্য সরকারকে তো অবশ্যই দায় বহন করতে হবে, আর সরকারের গর্ভে জন্মগ্রহণ করে এনসিপিকে দায় বহন করতে হবে। আপনি দেখেন না, আপনার জামাতের আমির সাহেব অসুস্থ হলেন, ঠিক আছে, আমি এরকম দেখি না স্ট্যান্ডবাজি যে ইউনূস সাহেব ফোন করলেন, সামরিক প্রধান ফোন করলেন, অমক ফোন করলেন, এগুলো নিয়ে দেখি বক্তৃতা দিল তখন বেশ কিছুদিন। ঠিক আছে, মানুষের পরিবেশ আছে, খবর নিচ্ছে, পরিবেশ ছিল না, খবর নিতে পারেননি। খবর নেওয়াটা তো একটা সামাজিক প্রথা, এটা তো একটা মানুষের রিলেশনশিপের রাষ্ট্রের অংশের ভালো জিনিস। কিন্তু এই যে স্ট্যান্ডবাজির ব্যাপারগুলি, তারপরে আমার জাহাঙ্গীর সাহেব ইউনাইটেড হাসপাতালে সারা জীবন ওপেন হার্ট সার্জারি করে, সারা জীবনই করে। দেবী সেটি পর্যন্ত অনেকে গেলে বলে যে আপনাদের ভালো ডক্টর তো আছেই। এখন দেবী সেটি জামাত ইসলামের আমিরের করলেন, একটা বিশাল তখনই নামকরণ হলো জাহাঙ্গীর সাহেবের। কিন্তু জাহাঙ্গীর সাহেব যে 15-18 বছর থেকে ওপেন হার্ট সার্জারি করছে সফলতার সাথে, সেই জিনিসটাও একটা দলীয়করণের ব্যাপার স্যাপার, দলীয় দৃষ্টিভঙ্গি, দলীয় স্ট্যান্ডবাজি, এগুলো আমার কাছে খুব প্যানিক লাগে, অদ্ভুত লাগে। আপনার কাছে আবারও আসবো আশরাফি পাপিয়া, সারোয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। যা আপনাদের নেতারা বলছিলেন যে নির্বাচন হলে আমরা 300 আসন জিতে সংসদে যাব, জামাতও বলেছে তারা সংখ্যাগরিষ্ঠ হয়ে সংসদ যাবেন এবং তারা সরকার গঠন করবেন, এরকম বলেছেন। ঠিক তেমনটা আশরাফি পাপিয়া বলছিলেন যে তাহলে আপনাদের মনে কখনো এরকমটা হয় না যে আমরা সংসদে গিয়ে নির্বাচিত যেহেতু আমরা হবই, আমাদের সেই কনফিডেন্সটা আছে, তাহলে আমরা সংসদে গিয়ে তারপরে আমরা বাকি সংস্কার করব, এমনটা মনে হয় না আপনাদের? আচ্ছা, তার আগে বলি যে আপা বলেছেন যে সরকারের গর্ভে আমরা মানে জন্ম নিয়েছি। আমরা আসলে গণ অভ্যুত্থানের গর্ভে জন্ম নিয়েছি। এই গণ অভ্যুত্থানের একটা ফসল হচ্ছে এই নতুন একটা তরুণদের একটা রাজনৈতিক দল এসেছে। ঠিক আছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে এরকম হয়েছিল যে তরুণরা তখন প্রবলভাবে রাজনৈতিক হয়ে উঠেছিল এবং আওয়ামী লীগ তাদেরকে কন্টেইন করতে পারে নাই, একাংশ বেরিয়ে জাসদ করেছে। আবারও অনেক দিন পরে বাংলাদেশে এত বড়, যেহেতু 24 একটা হিস্টোরিক মোমেন্ট, তার গর্ভ থেকেই এই নতুন রাজনৈতিক দল এসেছে। ফলে সরকারও কিন্তু এই গণঅভ্যুত্থানের ফসল। সরকার আমাদেরকে কোথা থেকে জন্ম দিবে? এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা গঠিত হয়েছি এবং আমরা রাজনৈতিক দল করেছি এবং তার মধ্য দিয়ে কিন্তু সরকারও কিন্তু এই প্রক্রিয়ায় গঠিত হয়েছে। ফলে ওইভাবে এটাকে দেখতে হবে, আদারওয়াইজ আপনি হিস্ট্রির প্রতি এবং মানে বর্তমানের প্রতি ইনজাস্টিস করবেন। এর আগে এরপরে আপনি বললেন যে মানে আপনারা যেহেতু জিতবেন তাহলে অসুবিধা কোথায়? আমরা ইভেন ইফ আমরা জিতি, তবু আমরা বলবো যে পার্লামেন্টের সংস্কারটাকে নেওয়া যাবে না, কারণ এটা একটা খুবই পদ্ধতিগত আলোচনা। কীরকম আমি একটু সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি যে আপনি পার্লামেন্টে ততটুকু সংশোধন করতে পারবেন যতটুকু এই সংবিধান অ্যালাউ করে। মানে এই সংবিধানের মানে যেমন ধরুন বাংলাদেশে অনেক সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছিল পরবর্তীতে আদালত। কেন? কারণ এই সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, এটা ইমপ্লাইড থাকুক অথবা লিখিত থাকুক, আপনি সেটাকে মানে আউটলিভ করেছেন কোনো সংশোধনী। এই কারণে সংশোধনীগুলো পরবর্তীতে বাতিল করে দেওয়া গেছে। এটুকুই পার্লামেন্টে করা যায়। পার্লামেন্টে আপনি ততটুকু সংশোধনী করতে পারবেন কিংবা ততটুকু আইন প্রণয়ন করতে পারবেন যতটুকু এই সংবিধানের যে একটা বেসিক স্ট্রাকচার কিংবা স্পিরিট থাকে সেটা অ্যালাউ করে। এর বেশি কিন্তু আপনি করতে পারবেন না। আমাদের কিন্তু এখন যে দরকার, যে প্রয়োজনটা, ঐতিহাসিক প্রয়োজন, এটা কিন্তু এতটুকুতে কাজ হবে না। এই কমিশন ইতিমধ্যেই যে সমস্ত প্রস্তাব দিয়েছে, সাংবিধানিক প্রস্তাব, তার অনেকগুলোই কিন্তু আসলে এই সংবিধানের যে ক্ষমতা কাঠামো সেটাকে প্রশ্ন করে বা ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করে। যেমন ধরুন এই মানে আপনি কনস্টিটিউশনাল পোস্টগুলোতে যে সাংবিধানিক যে পদগুলো আছে বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নিয়োগটা কে দেবে? এখনকার যে অ্যারেঞ্জমেন্ট সেটা হচ্ছে রাষ্ট্রপতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেয়। ফলে পুরো রাষ্ট্র কাঠামো, পুরো রাষ্ট্রীয় মানে রাষ্ট্রযন্ত্রগুলো আসলে প্রধানমন্ত্রীর অধীনে থাকে। এখন কমিশন কিন্তু এটাকে ছাড়ানোর জন্য বলছে যে আলাদা একটা নিয়োগ কমিটি থাকবে, সাংবিধানিক পদগুলোতে নিয়োগ দেওয়ার জন্য আলাদা নিয়োগ কমিটি থাকবে। ফলে ইতিমধ্যে আপনি কি করছেন, এই সংবিধানের যেটা মূল ক্ষমতা কাঠামোর যে জায়গাটা সেটাকে আপনি মানে আউটলিভ করছেন। আপনি 70 অনুচ্ছেদের ব্যাপারে সিদ্ধান্তে আসছেন যে 70 অনুচ্ছেদের মধ্য দিয়ে সংসদ সদস্যদেরকে যেভাবে মত প্রকাশ করতে বাধা দেওয়া হচ্ছে, এটাকে আপনি ওঠানোর চেষ্টা করছেন। এরকম অনেকগুলো জিনিস পরিবর্তন করা হচ্ছে যেটা কিন্তু সংশোধনেরও বেশি কিছু। ফলে আপনি এটা পার্লামেন্টে করতে পারবেন না। এই জন্য আমরা বলেছি আমরা যদি জিতি, এটা হতে হবে গণপরিষদ। আমরা যে নির্বাচনের কথা বললাম, আমাদের কিন্তু এই ভয় নাই যে আমরা যদি জেতার হয় তাহলে আমরা গণপরিষদে হলেও জিতবো, আমরা পার্লামেন্টে হলেও জিতবো, এটার মধ্যে আমরা পার্থক্য করি না। কিন্তু আমরা বিএনপিকে জিজ্ঞেস করেছি বা এখনও করছি যে আপনারা যদি মনে করেন যে আপনারা সবচেয়ে বড় দল হিসেবে পার্লামেন্ট গঠন করবেন আগামীতে জনগণের রায়, এটা তো বিএনপি নেতারাও বলেছেন, মানে প্রায়ই বলে থাকেন,
তাহলে গণপরিষদ অসুবিধা কি? এটাও তো একটা নির্বাচন এবং এখানে তো আপনারাই জিতবেন। কিন্তু এখানে এটাকে ওভারলুক করলে যেটা হবে, আপনি 72 সংবিধানের মধ্য দিয়ে যে সাংবিধানিক স্বৈরতন্ত্র বাংলাদেশে কায়েম হয়েছে এটা আসলে থেকে যাবে। আমরা চাই না যে এটা থাকুক, এবং এটা কারোর জন্যই ভালো হবে না, ইভেন বিএনপির জন্য ভালো হবে না। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে কিন্তু আওয়ামী লীগ গত 15 বছর বললো যে সাংবিধানিক ধারাবাহিকতা, এই নির্বাচনগুলো আসলে সাংবিধানিক জরুরত, এটা আমি না করে পারবো না, সুতরাং আমাদেরকে করতে হবে। তখন কিন্তু বিএনপি সাংবিধান এবং ইনক্লুডিং মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বারবার কিন্তু বলেছেন যে সাংবিধানিক ধারাবাহিকতা এটা হচ্ছে একটা ভুয়া কথা। এখন কিন্তু আবার ওনারা সাংবিধানিক ধারাবাহিকতার প্রশ্নটাই বারবার সামনে আনেন। যখন আপনার ত্রয়োদশ সংশোধনী বাতিল করা হলো এবং পঞ্চদশ সংশোধনী করা হলো, তখন কিন্তু বেগম খালেদা জিয়া বলেছিলেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে। এই সংবিধানটা কিন্তু আসলে মূলত মানে বেসিক্যালি আপনি যদি এর মূলনীতিগুলো দেখেন, এটা আসলে একটা বিশেষ দলকে, এটার ইডিওলজি এবং এটা পাওয়ার স্ট্রাকচার একটা বিশেষ দল, এবং সেটা হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী মনোভাবাপন্ন যে সমস্ত দল আছে তার জন্য তৈরি করা। এটা ইভেন বিএনপির জন্য করা না। বিএনপির জন্য যদি হতো তাহলে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এসে ওই আপনার ৭৯ পার্লামেন্ট গঠন করার পরে পঞ্চম সংশোধনী করতেন না। পঞ্চম সংশোধনী উনি প্রথমত যেটা করেছেন, চতুর্থ সংশোধনী বাতিল করেছেন, যার মধ্যে দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এসেছে। উনি বাঙালি জাতীয়তাবাদ এটাকে কিন্তু মানে বাদ দিয়েছেন, উনি ধর্মনিরপেক্ষতাকে বাদ দিয়েছেন। এই যে পরিবর্তনটা উনি করলেন, এটা কেন করলেন? কারণ উনি বুঝতে পেরেছিলেন যে এই সংবিধানটা আসলে বিএনপির জন্য ডিজাইন করা না, বা বিএনপি বা বাংলাদেশের জন্য ডিজাইন করা না, বাংলাদেশের জন্য আপনাকে অন্য একটা অ্যারেঞ্জমেন্টে যেতে হবে। কিন্তু ওনারও একটা হিস্টোরিক্যাল সীমাবদ্ধতা ছিল এটা, যে উনি উনি পরিবর্তনটা যে করতে হবে এটা উনি বুঝতে পেরেছিলেন, যে বহুদলীয় গণতন্ত্র আনতে হবে, বাংলাদেশি জাতীয়তাবাদ আনতে হবে। কিন্তু উনি ভেবেছেন যে এটা সংশোধনীর মধ্য দিয়ে করা সম্ভব। সেটা সম্ভব হয়েছে উনি যতদিন জীবিত ছিলেন। কিন্তু দেখেন ওই 20 বছর পরে আওয়ামী লীগ এসে কিন্তু পঞ্চম সংশোধনী বাতিল করে দিয়েছে। এখনো পর্যন্ত পঞ্চম সংশোধনীর স্ট্যাটাস কি? এটা বাতিল বা অবৈধ। বিএনপি ক্ষমতায় আসলে হয়তো এটাকে আবার রিভাইভ করবে, সেটা অন্য বিষয়। এই কারণে আমরা বলছি যে সংশোধনী দিয়ে আমাদের কাজ চলবে না, আমাদেরকে আরও বেশি কিছু দরকার। এই বেশি কিছুটা আপনি পার্লামেন্টে করতে পারবেন না, বরং আপনি যে চেঞ্জটা করবেন, যে রিফর্মটা করবেন, তার ভিত্তিতে পরে পার্লামেন্টটা গঠিত হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। জি, আপনাকে ধন্যবাদ আশরাফি পাপি। আমরা একদম শেষের দিকে আছি, আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আসন্ন নির্বাচন নিয়ে আপনাদের বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই, লোভের কারণে 24-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে, আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আরও আসতে পারে। যেভাবে কয়েকটি সিনেমার নাম বলেছেন, বাহুবলী 1, 2, 3 এসেছে, তেমন দেখা যাবে ইউনুস গভর্নমেন্ট 1, 2 আসবে। আপনাদের কেন মনে হয় যে নির্বাচনের আগে আরও দু একটা সরকার আসবে, যেখানে আপনারা এই সরকারকেই বিশ্বাস করছেন নির্বাচন নিয়ে? আমাদের এই সরকার শুনেন, আমাদের কথা হচ্ছে কি, বিশ্বাস আমাদের করতে তো কোনো দোষের কিছু নাই, কিন্তু আমাদের বিশ্বাসটা যদি রণভঙ্গ হয়, মানে আদৌ নির্বাচন না দিয়ে এদের থাকার প্রক্রিয়াটা আর সাবাল্য করবে এনসিপিকে আর জামাতকে এই ফুরফুরানি কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যদি মনে করে যে আরও থেকে যাবো অনন্তকাল পর্যন্ত, তা আপনি কি মনে করেন দেশের জনগণের এটাতে আপত্তি থাকবে না? বক্তৃতা দেওয়ার সময় জনগণের কথাই আমরা সবাই বলি, আসলে জনগণ কি চায় এই কথাটাকে আমরা ভেবে দেখি। সবই যদি মিছিল মিটিং আর রাস্তাঘাটের সংস্কার কমিশনে যে বাংলাদেশের সংবিধান একটা নতুন করে তৈরি হয়ে যেত, তাহলে আর পার্লামেন্টের কোনো প্রকার দরকারও ছিল না, পার্লামেন্টের কোনো প্রয়োজনীয়তা নাই, আর সংসদ সদস্যদের নামের পাশে আইন প্রণেতা লেখারও কোনো দরকার নাই। সব তো মিছিল মিটিং আর সংস্কার কমিশনে হয়ে যাচ্ছে। তাহলে দরকারটা কি? বেগম খালেদা যে সংবিধান ছুটতে চেয়েছে সেইখানে কোন কোন ধারা, সেগুলো উনি বলেছেন। উনি 7ই মার্চের ভাষণকে নিয়ে যে কাট পেস্ট করে লিখে দিচ্ছে ওইটা স্বাধীনতার ঘোষণা। তাই আপনি 7ই মার্চের ভাষণ কি স্বাধীনতার ঘোষণা? এটা ঘোষণা না। তারপরে একটা পার্লামেন্ট বহাল রেখে আর এক সেট এমপি নতুন করে ভোটে তৈরি হচ্ছে, তাহলে দুটো পার্লামেন্ট, এটা তো সাংঘর্ষিক। সংবিধানের যে ধারাবাহিকতা এবং সংবিধানের যে স্পিরিট এবং আর্টিকেলের সাথে তো এগুলো সাংঘর্ষিক। আপনার গণপ্রতিনিধিত্ব, আরপিও একবার বলতেছে যে উপজেলা চেয়ারম্যানরা এমপি নির্বাচন করতে পারবে না, যখন তাদের উপজেলা চেয়ারম্যানরা এমপি ক্যান্ডিডেট হয়ে যাচ্ছে সব জায়গায়, আবার সাথে সাথে সংশোধন তখন করছে, আবার কখনো বলছে না করতে পারবে। এই যে মন মতো ব্যাপারগুলি আপনার আওয়ামী লীগের গঠনতন্ত্রে আছে, যে তাদের পোস্টফুলিও কোনো দলের ব্যক্তি যদি স্বতন্ত্র ভোট করে তাহলে সেখানে বহিষ্কার করা হবে। অথচ 24-এর নির্বাচনকে বৈধ করার জন্য তারা কিভাবে তাদের নিজেদের একটা দলের একটা অংশকে রীতিমতো একই প্রতীক নিয়ে বাংলাদেশের নৌকার অপোজিটে তারা প্রতিদ্বন্দ্বিতা করালো। তো সংবিধানের একবারে গণপ্রতিনিধিত্ব আদেশ থেকে শুরু করে একবারে পিআর থেকে শুরু করে সব কিছু সংশোধন করে দিয়ে দিতে হবে রাস্তাঘাটে, মিটিংয়ে, বৈঠকে আর সংস্কার কমিশনে, তাহলে পার্লামেন্টেরই তো দরকার নাই। আলাপ আলোচনা করে দেশ চলে দিতে হয়। নির্বাচনের দরকার কি? হাজার হাজার কোটি টাকা ব্যয় করার, পার্লামেন্টে কোটি কোটি টাকার আপনার কারেন্টের বিল আর গ্যাসের বিল আর পানির বিল তোলার দরকারটা কি? দরকার তো নাই। সবই যদি একবারে আলাপ আলোচনার মধ্যে করে নিতে পারি, সংবিধানের কোনো স্পিডের দরকার নাই, সংবিধান বলে কোনো অস্তিত্ব না থাকে। বারবারই ওনারা বলেন যে বেগম যে ছুঁড়ে ফেলতে চেয়েছে। বেগম যে যেগুলো জায়গা, যেগুলো আর্টিকেলগুলো নিয়ে প্রসঙ্গ তুলেছে সেগুলো কিন্তু ওনারা একটাও বলে না, ধারাভাবে ওনারা বলছেন। এখন ওনারা রাজনৈতিক দল গঠন করেছেন, এটা হচ্ছে
জুলাই আগস্টের মূল স্পিরিট দল গঠন করা? জুলাই আগস্টের মূল স্পিরিট কি নয় যে অন্যায়ের বিরুদ্ধে এক যুব মিনিটে শেষ সমাজ করতে সারা হবে। জীবন প্রতিবাদ করবে? এখন আপনারা দল গঠন করে বুকে শাপলা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভাবছেন, সেটা আর একটু বিলম্বিত হলে ভালো হয়। এই প্রত্যাশা নিয়ে থাকলে তো জনগণের প্রত্যাশা পূরণ হবে না। বিএনপির ব্যক্তিগত কোনো প্রত্যাশা নেই, জনগণের প্রত্যাশা, বিএনপির প্রত্যাশা। এটা একটা জিনিস মনে রাখতে হবে আপনাদের সবাইকে, কারণ এখানে আমাদের ব্যক্তিগত অভিলাষে কিছু নাই। জি, তারা কিন্তু নির্বাচন বন্ধ এমন কিছু বলেননি স্যার। দীর্ঘায়িত। হ্যাঁ, 30 সেকেন্ড একটু বলবেন। 30 আপনাকে সেকেন্ড নির্বাচন হচ্ছে যে বন্ধের কথাটা তো পার্লামেন্টে বলেননি। যারা যায় 30 তারা আইন সেকেন্ড। প্রণেতা, পার্লামেন্টে যারা যায় তারা আইন প্রণেতা, তারা সংবিধান প্রণেতা না। কিন্তু আপনি যখন সংবিধান বানাবেন, এই কারণেই বলছি গণপরিষদের কথা, এটা হলো 1 নম্বর। ফলে আইন প্রণেতারা আইন প্রণয়ন করবে, সংবিধান নিয়ে তো তাদের কাজ নেই। সংবিধানের আইন কিন্তু এক জিনিস না। দ্বিতীয় কথা হচ্ছে যে হাজার হাজার কোটি টাকা খরচ করে যে আমরা তো হাজার হাজার কোটি টাকা খরচ করে যে আমরা এত নির্বাচন করলাম, কি দিয়েছে এটা বাংলাদেশকে? সংবিধান তো মিছিল দিতে পারে না হবে না, কিছু। সংবিধান তো পার্টি অফিসে হবে না। ওকে, ঠিক আছে। সংবিধানে না, পার্টি অফিস হবে না, আপা, জায়গা আছে। গণপরিষদে হবে। গণপরিষদ বাংলাদেশে হবে না, জি, আর পিআরও আপনাদের- হবে না বাংলাদেশে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। আজকে সম্পাদকীয়তে যোগ দেওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।